আসসালামু আলাইকুম প্রিয় বিদ্যার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের ক্লাসের সঙ্গে সংযুক্ত আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে। প্রথমে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন বিশ্ব শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার যে বিষয়ে আমি ক্লাসটি নিব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রোগ্রাম অনলাইন ভিডিও ক্লাস, কোর্স কোড 23-19-03। কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, লেকচার নম্বর 09 আন্তর্জাতিক রাজনীতি নয়া বিশ্ব ব্যবস্থা। আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.ju@gmail.com। আন্তর্জাতিক রাজনীতি তৃতীয় বর্ষের একটি ক্লাস। আজকে আমরা যে ক্লাসটি নেব তার শিরোনাম হচ্ছে নয়া বিশ্ব ব্যবস্থা ও আঞ্চলিকতা। প্রিয় শিক্ষার্থী, আপনারা আজকে আলোচনা থেকে নয়া বিশ্ব ব্যবস্থা ও আঞ্চলিকতা সম্পর্কে বলতে পারবেন, আঞ্চলিকতার কারণ বর্ণনা করতে পারবেন, নয়া বিশ্ব ব্যবস্থা ও আন্তর্জাতিক স্নায়ুযুদ্ধ উত্তর আন্তর্জাতিক রাজনীতি ব্যাখ্যা করতে পারবেন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি নয়া বিশ্ব ব্যবস্থা, প্রথমে আসছে আমরা নয়া বিশ্ব ব্যবস্থা। এইখানে দেখেন বিশ্বের যে একটা মানচিত্র আমরা দেখছি, এই অংশটা আমি যেখানে কাটছাপ নিয়েছি সেখানে দেখেন ইউনাইটেড স্টেটস, কানাডা, এই যে হালকা আকাশী এই কালারটা, এখানে ইউরোপের রাষ্ট্রগুলো এবং এখানে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, এখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এইখানে জাপান। এই হালকা নীল অংশকে আমরা বলছি যে উত্তর আমেরিকা, ইউনাইটেড স্টেটস এবং কানাডা, এবং পশ্চিম ইউরোপের দেশসমূহ, এশিয়ার জাপান এবং ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই দেশগুলোকে বলা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড, প্রথম বিশ্ব। এই অঞ্চলগুলো হচ্ছে প্রথম বিশ্ব। হালকা আকাশী রঙের এই অংশগুলো পৃথিবীর রাষ্ট্রগুলোকে বলা হয় প্রথম বিশ্ব। এবার আসছি এই গোলাপি কালার, এখানে দেখেন সোভিয়েত রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলো, এবং এশিয়ার চায়না, নর্থ কোরিয়া, এই অঞ্চলটুকে এই দেশগুলোকে আমরা বলছি সেকেন্ড ওয়ার্ল্ড বা দ্বিতীয় বিশ্ব। আর হালকা যে হলুদ আভা দেখা যাচ্ছে এশিয়া অঞ্চল, এটা এশিয়া আফ্রিকা, এটা আফ্রিকা এবং মেক্সিকো মহাদেশীয় দ্বীপপুঞ্জ সমূহ এবং ল্যাটিন আমেরিকার দেশসমূহ, এই অঞ্চলকে আমরা বলছি তৃতীয় বিশ্ব। তো নয়া বিশ্ব ব্যবস্থা আন্তর্জাতিক রাজনীতি বর্তমানে আলোচনার অন্যতম বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর রাষ্ট্রসমূহ দুটি অংশে বিভক্ত ছিল। একটা হচ্ছে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে বা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহ, এবং আরেকটা ছিল ইউনাইটেড স্টেটস এর শিবিরের অন্তর্ভুক্ত কানাডা এবং পশ্চিম ইউরোপের রাষ্ট্রসমূহ। বিশ্ব তখন দুটি শিবিরে বিভক্ত ছিল এবং
দুই পক্ষের মধ্যে সব সময় একটা যুদ্ধ অবস্থা বিরাজমান ছিল। সবারই যুদ্ধের প্রস্তুতি ছিল, যুদ্ধের একটা অবস্থা ছিল, কিন্তু যুদ্ধ ছিল না। সেইখান থেকে 1990-এর দশকে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটে, তখন বিশ্ব এককেন্দ্রিক ব্যবস্থায় চলে যায়। সেই এককেন্দ্রিক ব্যবস্থায় নেতৃত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পরিচালিত হতে থাকে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিশ্বের যে অবস্থা, বিশ্বের যে ক্ষমতা কেন্দ্রিক বিন্যাস, সেই বিন্যাসে এখন বিশ্বকে এককেন্দ্রিক আর বলা যাচ্ছে না। এখন বিশ্ব বহু মেরুকরণের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। স্পষ্ট ভাবে এখনো ওই রূপে বিশ্বকে ভাগ করা সম্ভব হয়নি। আর আমরা যে শক্তি নিয়ে আলোচনা করছি, আন্তর্জাতিক শক্তি বা শক্তির যে ভারসাম্য রক্ষা বা সেইগুলোতে, সেই সব ক্ষেত্রে এখন পর্যন্ত ওই অবস্থায় বিশ্ব নেই। এখন বিশ্ব মোটামুটি একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যে বিশ্ব রাজনীতি যাচ্ছে। আমাদের আলোচনার বিষয় যে নয়া বিশ্ব ব্যবস্থা এবং আঞ্চলিকতাবাদ। নয়া বিশ্ব ব্যবস্থা, আমরা এখন যে বিশ্ব ব্যবস্থা দেখলাম, বিশ্বকে আমরা মোটামুটি তিনটা ওয়ার্ল্ডে ভাগ করছি, তিনটা বিশ্ব। একটা হচ্ছে প্রথম বিশ্ব বা ফার্স্ট ওয়ার্ল্ড, একটা হচ্ছে চায়না এবং রাশিয়ার নেতৃত্বে সেকেন্ড ওয়ার্ল্ড, এবং এশিয়া এবং আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশসমূহ নিয়ে তৃতীয় বিশ্ব। অর্থনৈতিক ভাবে অনগ্রসর এই অঞ্চলগুলো, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে তৃতীয় বিশ্ব। এবং অর্থনৈতিক ভাবে এই অঞ্চলের রাষ্ট্রগুলো সবল, এই অঞ্চলের এই সমস্ত রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে প্রথম বিশ্ব। এবং এরা খুব বেশি সবল না, আবার খুব দুর্বল না, এই অঞ্চলকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্ব। এখন বিশ্ব রাজনীতির যে পরিক্রমা, সেইখানে স্নায়ুযুদ্ধ উত্তর বিশ্ব ব্যবস্থা কেমন আছে, নয়া বিশ্ব ব্যবস্থা কেমন, সেটা নিয়ে আমরা আলোচনা করি। বিশ্ব ব্যবস্থা, সাধারণত বিশ্ব ব্যবস্থা বলতে বোঝায় বিশ্বের রাষ্ট্রসমূহের শক্তি কেন্দ্রিক বিন্যাস, রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক এবং স্থিতাবস্থার বজায় রাখার প্রক্রিয়াকে বিশ্ব ব্যবস্থা বলছি। শক্তির যে আমরা আন্তর্জাতিক রাজনীতি যে মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে শক্তি। এই শক্তিকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি আবর্তিত হচ্ছে, এবং বিশ্ব ব্যবস্থা শক্তিসমূহ, রাষ্ট্রসমূহের শক্তির বিন্যাসকে বিশ্ব ব্যবস্থা বলা হয়। নয়া বিশ্ব ব্যবস্থা, স্নায়ুযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সারা পৃথিবীতে এককেন্দ্রিক শক্তি হলো নয়া বিশ্ব ব্যবস্থা। নয়া বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্ত, যাতে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোতে তাদের উন্নয়ন প্রচেষ্টা সহযোগিতা বা সহায়তা করে। জাতিসংঘের আদর্শের পরিপূর্ণ বাস্তবায়ন হলো নয়া বিশ্ব ব্যবস্থা। নতুন বিশ্ব ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আমাদের যে আলোচনা হলো, সেখানে আমরা বলছি যে শক্তির কেন্দ্র, পৃথিবীর যে শক্তি, রাষ্ট্রসমূহের যে শক্তি, সেই শক্তির বিন্যাসই হলো বিশ্ব ব্যবস্থা। আর নয়া বিশ্ব ব্যবস্থার সাথে অর্থনীতি জড়িত আছে। আমরা একটু আগে চিত্রকে যেটা দেখলাম, যে অর্থনৈতিক ভাবে পৃথিবীর রাষ্ট্রগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রথম বিশ্ব, একটা হলো দ্বিতীয় বিশ্ব, এবং একটা হলো তৃতীয় বিশ্ব। অর্থনৈতিককে কেন্দ্র করেই বর্তমান বিশ্ব রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত হচ্ছে। নয়া বিশ্ব ব্যবস্থা ও স্নায়ুযুদ্ধ উত্তর আন্তর্জাতিক রাজনীতি। নতুন বিশ্ব ব্যবস্থায় এবং স্নায়ুযুদ্ধের পরে বিশ্ব ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন সূচিত হয়েছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, আমরা যেটা বলছি যে স্নায়ুযুদ্ধ, আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখবো যে মিত্রপক্ষের শক্তি ছিল সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং
ইউরোপের অন্য ফ্রান্স, ব্রিটেন এই রাষ্ট্রসমূহ। আবার অক্ষশক্তি সেটা ছিল জার্মানির নেতৃত্বে জার্মানি, ইতালি, জাপান এই রাষ্ট্রগুলো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয় এবং মিত্রশক্তির বিজয়ের কারণে বিশ্ব ব্যবস্থা নতুন ভাবে একটা রূপ পরিগ্রহ করে। সেই অবস্থায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া, দুটা বিপরীতমুখী রাষ্ট্র। যদিও তারা যুদ্ধের সময় মিত্রশক্তি হিসাবে একত্রে যুদ্ধ করেছে, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে এই যে আদর্শিক দ্বন্দ্ব, বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান শক্তিশালী করার দ্বন্দ্ব, বিভিন্ন কারণে বিশ্ব রাজনীতি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। সেই দুইটা ভাগের একটা ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক অংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে স্নায়ুযুদ্ধ শুরু হয় এই দুই পক্ষের মধ্যে, সেই স্নায়ুযুদ্ধের অবসান ঘটে 1990 সালে সোভিয়েত রাশিয়ার পতনের ফলে। সোভিয়েত রাশিয়ার পতনের ফলে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো এবং সোভিয়েত রাশিয়া তারা বিভক্ত হয়ে যায় এবং তখন বিশ্ব এক কেন্দ্রিক ব্যবস্থায় চলে আসে। সেই এক কেন্দ্রিক ব্যবস্থা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। বলা হচ্ছে ত্রিকেন্দ্রিক ব্যবস্থা। এই যে বিশ্ব ব্যবস্থায় আমরা আলোচনা করছি, বিশ্ব আন্তর্জাতিক রাজনীতি আলোচনা করছি, সেইখানে আমরা একদিকে দেখছি অর্থনৈতিকভাবে, একদিকে দেখছি যে আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার যে রাষ্ট্রগুলো যাদের অর্থনীতি দুর্বল, যারা প্রযুক্তিগত দুর্বল, সেই সমস্ত রাষ্ট্র একটা অংশ। আরেকটা অংশ দেখছি বিশ্ব রাজনীতির অন্যতম শক্তি চীন এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে একটা অংশ, এবং সেকেন্ড ওয়ার্ল্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রথম ওয়ার্ল্ড। বিশ্ব এই যে তিন কেন্দ্রিক শক্তি বিভক্ত হচ্ছে, বহু বিশ্ব কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। এখন যে বিশ্ব ব্যবস্থা আছে সেই বিশ্ব ব্যবস্থায় একাধিক শক্তি ক্রিয়াশীল। আন্তর্জাতিক রাজনীতিতে একাধিক শক্তির ক্রিয়াশীল এবং এখন যে অবস্থা চলছে যে সারা বিশ্বব্যাপী যে করোনা মহামারী চলছে, করোনা মহামারীর পরে বিশ্ব ব্যবস্থা বা আন্তর্জাতিক রাজনীতি কি রূপ পরিগ্রহ করে সেটাও দেখার বিষয়। বিশ্বকে এখন বহু দিক থেকে শক্তি কেন্দ্রিক সাম্য অবস্থা বিরাজমান আছে। আঞ্চলিকতাবাদের বিকাশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর একক নেতৃত্বে একক বিশ্ব ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালু হওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিকতার বিকাশ লাভ করে। এই আঞ্চলিকতা মূলত আসছে একই অঞ্চলের রাষ্ট্রসমূহ পরস্পরের সহযোগিতা সহমর্মিতায় নিজেদের অর্থনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ, আর্থসামাজিক কার্যকলাপ, সাংস্কৃতিক কার্যকলাপ মিলে একটা অঞ্চলে মধ্যে আবদ্ধ থাকা। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন বলেন, সার্ক বলেন, আসিয়ান বলেন, এই সব, তারপরে আফ্রিকার ইউনিয়ন, এগুলো কিন্তু হয়েছে আঞ্চলিক ভাবে। এটা হলো যে কোল্ড ওয়ারের অবসানের পরে বিশ্বের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের অন্যতম একটা দিক ছিল আঞ্চলিকতার বিকাশ, পুঁজিবাদের একচাটিয়া বিকাশ। আমরা যদি খেয়াল করি বিশ্ব রাজনীতির দিকে, যে 90 দশকের পর থেকে পুঁজিবাদ সারা বিশ্বে পুঁজিবাদের জয় জয়গার চলছে। এখনো বিশ্বে সব দেশ পুঁজিবাদের দিকে ফেলে আছে। তো এইভাবে পুঁজিবাদ তার একচাটিয়া
অবস্থান সারা বিশ্বে নিশ্চিত করেছে। অর্থনৈতিক দ্বন্দ্ব, হরহমেশায় চলছে অর্থনৈতিক দ্বন্দ্ব। স্নায়ুযুদ্ধের পরে বিশ্ব রাজনীতির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক দ্বন্দ্ব। এক দেশের সঙ্গে আরেক দেশ অর্থনৈতিকভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। অনেক শক্তিশালী রাষ্ট্র অনেক রাষ্ট্রের উপর অর্থনৈতিক অবরোধ দিচ্ছে, বিভিন্নভাবে শুল্ক বাধা সৃষ্টি করছে, শুল্ক অবরোধ করছে। এইভাবে অর্থনীতিকে, এক দেশের অর্থনীতিকে সাথে আরেক দেশের অর্থনীতির যে দ্বান্দ্বিক অবস্থা বিরাজমান। মৌলবাদী শক্তির উত্থান, আমরা যদি দেখি যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় বা এককেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা ছিল, সেই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পরে বিভিন্ন দেশে মৌলবাদী শক্তি সমূহের উত্থান লক্ষ্য করা যায়। এখনো যে আফ্রিকা এবং মধ্য এশিয়ার মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মৌলবাদী শক্তির কিন্তু ব্যাপক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। স্নায়ুযুদ্ধের সময় বা এই ধরনের মৌলবাদী শক্তির উত্থান বিশ্ব রাজনীতিতে দেখা যায় না। নিরস্ত্রীকরণ, নতুন বিশ্ব ব্যবস্থায় বা স্নায়ুযুদ্ধ উত্তর বিশ্ব ব্যবস্থায় নিরস্ত্রীকরণ অন্যতম একটা ব্যবস্থা, যে রাষ্ট্রসমূহ তাদের সেনাবাহিনীর আকার, মরণাস্ত্র, যুদ্ধাস্ত্র কমিয়ে নিয়ে আসছে। এখন প্রত্যেকটা দেশই যে অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে অর্থনৈতিক দিক দিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই চিন্তা করছে। মুক্তবাজার অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি একটা বৈশিষ্ট্য যে WTO এরকম বিভিন্ন অঞ্চল, এটা ওয়ার্ল্ড ব্যাপী, আমাদের সার্ক অঞ্চলে, তারপরে আমেরিকার সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলে বা ল্যাটিন আমেরিকা অঞ্চলে, ইউরোপীয় রাষ্ট্রসমূহ, বিভিন্ন রাষ্ট্র মুক্তবাজার অর্থনীতি চালু করে। এখন বিশ্ব রাজনীতির অন্যতম একটা দিক হলো মুক্তবাজার অর্থনীতি। ছোট বড় প্রত্যেকটা রাষ্ট্র মুক্তবাজার অর্থনীতিতে অংশগ্রহণ করছে এবং যার পণ্য ভালো সেই পণ্যটা বিক্রি হচ্ছে। শান্তি আন্দোলন, আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচনার বিষয় শান্তি। অতীতেও আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি আলোচনা হয়েছে, বর্তমানেও শান্তি নিয়ে আলোচনা হচ্ছে এবং ভবিষ্যতে এই শান্তি নিয়ে আলোচনা হবে। বিশ্ব রাজনীতির যে দ্বান্দ্বিক অবস্থা, সেই দ্বান্দ্বিক অবস্থা থেকে বা এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের যে বিরোধ, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে আন্তর্জাতিক রাজনীতিতে বিরোধ সবসময় লক্ষ্য করা যায়। এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্র, আজকে এক রাষ্ট্রের সঙ্গে বিরোধ আছে, আবার সেই রাষ্ট্রের সঙ্গে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে। এই যে বিরোধকে মীমাংসার জন্য শান্তি প্রয়োজন। শান্তির মাধ্যমে বিরোধের যে শেষ রূপ সেটা হচ্ছে যুদ্ধ। শান্তি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা, এই বিরোধ মীমাংসার মাধ্যমে বিশ্বকে যুদ্ধমুক্ত রাখা সম্ভব। আমরা এখন আঞ্চলিকতা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন একটা ম্যাপ দেখছি বা মানচিত্র। এখানে দেখেন যে এটা হলো ইউরোপ, ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশকে আমরা এখানে দেখাচ্ছি, এটা একটা আঞ্চলিকতার জন্য আমরা বলছি যে এইখানে দেখেন আমরা এই অংশটা হলুদ, এই অংশটা হলুদ, গাঢ় হলুদ, যেটা এইটা হচ্ছে ইকোনমি, ইউরোপিয়ান ফ্রি মার্কেট স্টেটস এই, এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এটা নরওয়ে এবং আইসল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয়েও তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড করছে বা বাণিজ্য করছে, যে মুক্ত অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতিতে অংশগ্রহণ করছে এই অঞ্চলটা। আর এই সাদা অংশগুলো
যে রাশিয়ান ফেডারেশন, এখানে বেলারুশ, ইউক্রেন, মলদোভিয়া, এইগুলো হচ্ছে না রাশিয়া ইউরোপের অন্যান্য অংশ যারা ইউরোপীয় ইউনিয়নও নেই এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেডেও তাদের অংশগ্রহণ নাই। আর এই অংশ যে রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, এই রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত হওয়ার জন্য আবেদন করছে। আর এই যে সবুজ অংশটা, এইটা হলো সুইজারল্যান্ড। তো আমরা ইউরোপীয় ইউনিয়ন দেখছি, এই যে নীল অংশটা, নীল অংশ মানচিত্রের যে নীল অংশগুলো, সেটাই হলো ইউরোপীয় ইউনিয়ন। যদিও এই যে ইউনাইটেড কিংডম ইউরোপীয় ইউনিয়ন থেকে বর্তমানে বের হয়ে গেছে, তো এখানে নেদারল্যান্ড, বেলজিয়াম, তারপরে ফ্রান্স, তারপরে স্পেন, পর্তুগাল, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন, জার্মানি, লুক্সেমবার্গ, এই রাষ্ট্রগুলো হলো ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ইউরোপীয় ইউনিয়ন আঞ্চলিকতার একটা প্রকৃষ্ট উদাহরণ। তো আঞ্চলিকতাবাদ আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে দেখা যাচ্ছে। প্রত্যেকটা যে বিশ্ব ব্যবস্থার এখন যে অবস্থা, সেই অবস্থার কারণে প্রত্যেকটা অঞ্চলে রাষ্ট্রগুলো মিলে নিজ অঞ্চলকে মুক্ত রাখার জন্য নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে আঞ্চলিক রাজনীতিতে লিপ্ত হয়েছে। তো আঞ্চলিকতাবাদ কি? আঞ্চলিকতাবাদ হলো প্রশাসনিক বা অর্থনৈতিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক বিষয়ে কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি বা ভাবনাকে অগ্রাধিকার না দিয়ে এ সংক্রান্ত আঞ্চলিক ভাবনাকে প্রাধান্য দেয়। যে বিশ্ব রাজনীতির অর্থনৈতিক, প্রশাসনিক বা সাংস্কৃতিক অবস্থা বিবেচনা না নিয়ে নিজেদের অঞ্চলের এইসব বিষয় নিয়ে যে ভাবনা বা যে ঐক্যবদ্ধতা তৈরি হয়, সেটাই হলো আঞ্চলিকতাবাদ। আঞ্চলিকতাবাদের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, আঞ্জুস, সার্ক, আসিয়ান, এরকম বিভিন্ন সংস্থা জন্ম লাভ করেছে। আঞ্চলিকতাবাদ বলতে সাধারণ পরিচিত ও উদ্দেশ্যকে বোঝায়, যে সাধারণ পরিচিতি ও উদ্দেশ্য সমন্বিতভাবে প্রাতিষ্ঠানিক অবয়বে বাস্তবায়িত হয়। আঞ্চলিকতাবাদ বলতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, রাষ্ট্রসমূহের মধ্যেকার সাধারণ স্বার্থের ঐক্যবদ্ধতাকে বোঝায়। যে আমাদের যেমন সার্ক, সাউথ এশিয়ান যে রাষ্ট্রগুলোর যে অর্গানাইজেশন, সেখানে আমরা কি দেখছি যে এই অঞ্চলের রাষ্ট্রগুলো তাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক চাহিদার কারণে নিজেরা একত্রিত হয়ে একটা সংগঠন করছে, যে সংগঠনের মাধ্যমে তারা নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে বা ত্বরান্বিত করবে। এইভাবে প্রত্যেকটা অঞ্চল নিজ অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে একত্রিত হচ্ছে এবং সেটাকেই বলা হচ্ছে আঞ্চলিকতাবাদ। এবং বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হলো এই আঞ্চলিকতা। আঞ্চলিকতার শর্তসমূহ, কি কারণে আঞ্চলিকতা গড়ে উঠছে? ভৌগোলিক সান্নিধ্য। একই ভৌগোলিক অবস্থানের মধ্যে রাষ্ট্র, যে সমস্ত রাষ্ট্রসমূহ আছে, সেই সমস্ত রাষ্ট্রসমূহের মধ্যে কিন্তু আঞ্চলিক একটা সংগঠনের জন্ম হয়। যেমন আমরা ইউরোপীয় ইউনিয়নের কথা বলছি, যে একই অঞ্চলে, এবং আমরা যে অংশটা দেখলাম, যে ইউরোপীয় ইউনিয়নের যে চিত্রটা দেখলাম, সেইখানে কি আছে যে যে রাষ্ট্রগুলো ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তারা একই সাথে আছে, পাশাপাশি অবস্থান করছে। তো ভৌগোলিক সান্নিধ্য, ভৌগোলিক ভাবে তারা একই অঞ্চলে, এরকম সান্নিধ্য হতে হবে। হয়তো সাউথ এশিয়ার একটা দেশ আফ্রিকার একটা দেশের সাথে আঞ্চলিকতার সম্পর্কে তাদের যেহেতু ভৌগোলিক সান্নিধ্য নাই, ভৌগোলিকতা মিল নাই, আঞ্চলিকতা গড়ে উঠবে না। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বন্ধন, একই অঞ্চলের দেশ হওয়ার
ছোট বড় প্রত্যেকটি রাষ্ট্রের যে অবস্থা, ইতিহাস, ঐতিহ্যে অনেক মিল পাওয়া যায়। সেই মিল বা তাদের জীবন যাপনের ধরন, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে একই রকমের হওয়ার কারণে তাদের মধ্যে বন্ধনটা সুদৃঢ় হয়। বাণিজ্য উদারীকরণ। বর্তমান বিশ্ব হচ্ছে বাণিজ্যের বিশ্ব। অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বিনিয়োগকে যেমন আকৃষ্ট করছে, তেমনি নিজ দেশের উৎপাদিত পণ্য অন্য দেশে রপ্তানির ক্ষেত্রে বাণিজ্যের যে বাধাসমূহ, সেই বাধাসমূহ দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ হচ্ছে। তো আঞ্চলিকতায় একটা অঞ্চলে অনেকগুলো দেশ, সেই অনেকগুলো দেশ নিজেদের মধ্যে যদি বাণিজ্য বাধাসমূহ দূর করে, তখন বাণিজ্যে সহজে এক দেশের পণ্য অন্য দেশে যেতে পারছে এবং সেই দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। শুল্ক বাণিজ্য সংক্রান্ত বাধা অবসান। বিভিন্ন ধরনের পণ্যে রপ্তানি করতে এবং আমদানি করতে বিভিন্ন ধরনের শুল্ক এবং বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বাধা চলে আসে। এই বাধাগুলো আঞ্চলিকতার মাধ্যমে এই বাধাগুলো দূর করা সম্ভব। যেমন আমাদের এই অঞ্চলে সার্কের কথা বলছি, যে আমাদের দেশের পণ্য হয়তো ইন্ডিয়াতে বা নেপালে রপ্তানি করতে যে শুল্ক বাধা আছে, যদি আঞ্চলিকতা কাজ করে সেখানে শুল্ক বাধাগুলো মুক্ত হবে এবং আমার দেশের পণ্য খুব সহজেই ইন্ডিয়ায় বা নেপালে বা পাকিস্তানে যেতে পারে। যেটা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো তাদের যোগাযোগ ব্যবস্থা এক দেশের থেকে আরেক দেশে যে ইউরোপীয় ইউনিয়ন লোকজন যাতায়াত করছে, সেখানে তাদের ভিসার প্রয়োজন হচ্ছে না, ভিসা মুক্ত করে ফেলছে। তো এরকম যে বাধাগুলো আছে সেই বাধাগুলো দূর করাই আঞ্চলিক সংগঠনের অন্যতম শর্ত। সদস্য রাষ্ট্রসমূহের আন্তঃক্রিয়া। একই ভৌগোলিক অঞ্চলে অবস্থান করায় রাষ্ট্রসমূহের মধ্যে যে ইতিহাস, ঐতিহ্যের বা রাজনৈতিক, সামাজিক যে আন্তঃক্রিয়া সম্পন্ন হয়, যার কারণে এক রাষ্ট্র অনেক অন্য রাষ্ট্রকে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করে। এই আন্তঃক্রিয়ার মাধ্যমে আঞ্চলিকতা সুদৃঢ়। আঞ্চলিকতা গড়ে ওঠার কারণসমূহ। কি কি কারণে আঞ্চলিকতা গড়ে উঠছে? অর্থনৈতিক সমৃদ্ধি। আমরা প্রথমে যেটা আলোচনা করলাম যে পৃথিবী আজকে কিছু উন্নত বিশ্ব, দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্বে বিভক্ত। তো অর্থনৈতিক সমৃদ্ধি, যে সমস্ত দেশ দুর্বল বা যে সমস্ত দেশ অর্থনৈতিকভাবে সবল, তাদেরও যেমন অর্থনৈতিক সমৃদ্ধি দরকার, দুর্বল রাষ্ট্রেরও সমৃদ্ধি দরকার। আঞ্চলিকভাবে যদি এই ধরনের রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে পারস্পরিক কোন সংগঠনের মাধ্যমে একত্রিত হয়, তখন এক দেশের পণ্য অন্য দেশে যেমন যাচ্ছে, অর্থনৈতিক আকার বড় হচ্ছে, একটা রাষ্ট্রগুলো পরস্পর লাভবান হচ্ছে। একই অঞ্চলের রাষ্ট্র, যে রাষ্ট্রে অর্থনৈতিকভাবে দুর্বল, সেই রাষ্ট্রের সবল রাষ্ট্রগুলো, অর্থনৈতিকভাবে সবল রাষ্ট্রগুলো বিনিয়োগ করছে, বেশি বিনিয়োগ করার কারণে দুর্বল রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হচ্ছে। আবার উন্নত অর্থনীতি সমৃদ্ধ রাষ্ট্রের যে পণ্য, সেই পণ্য যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল, সেই রাষ্ট্রে রপ্তানি করার মাধ্যমে তার অর্থনীতিকে বিকাশ ঘটাচ্ছে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। একই অঞ্চলের দেশসমূহ নিজেদের মধ্যে আঞ্চলিকতার বন্ধনে আবদ্ধ হয়ে পারস্পরিক যে সহযোগিতা, সেই সহযোগিতার বন্ধনকে আরো বৃদ্ধি করছে। আমরা যেটা ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকাই, দেখতে পাই যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে এক রাষ্ট্র অপর রাষ্ট্রকে সবসময় সহযোগিতা করছে। আঞ্চলিকতার মাধ্যমে এই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। আঞ্চলিক ঐক্যবদ্ধতা। একই অঞ্চল ভৌগোলিক সান্নিধ্যের কারণে
বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে এবং নিজেদের ইতিহাস ঐতিহ্য বা ঐতিহাসিক সভ্যতার ইতিহাস সেটা একই অঞ্চলে একই রকম হওয়ার কারণে আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়। বঞ্চিত অঞ্চলের উন্নয়ন, আঞ্চলিকতার কারণে একটা বিশাল অংশে বিশাল এরিয়া নিয়ে অনেকগুলো রাষ্ট্র, ছোট বড় অনেক রাষ্ট্র একসঙ্গে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আবদ্ধ থাকে, যার ফলে বঞ্চিত যে সমস্ত অঞ্চল ছিল বা যে সমস্ত দেশ অনুন্নত সেই সমস্ত দেশের উন্নয়ন সাধিত হয়। ভৌগোলিক স্বার্থ রক্ষা, একই অঞ্চলের দেশ হওয়ার কারণে আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে একই ধরনের ভৌগোলিক স্বার্থ জড়িত থাকে। নিজেদেরকে নিরাপদ রাখার জন্য, নিজেদেরকে নিরাপদভাবে নিজেদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য আঞ্চলিকতার মাধ্যমে রাষ্ট্রসমূহ ভৌগোলিকতাকে রক্ষা করে থাকে। সংস্কৃতির সংরক্ষণ, ঐতিহাসিকভাবে সভ্যতা, কৃষ্টি, কালচার একই অঞ্চলের দেশ হওয়ায় তাদের মধ্যে মিল লক্ষ্য করা যায়। একত্রে আঞ্চলিক সংগঠনের মাধ্যমে এই ধরনের ইতিহাস এবং সংস্কৃতিকে সংরক্ষণ করা যায়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর যদি ইতিহাস ঐতিহ্য আমরা দেখি, দেখবো যে তাদের একই রকমের ইতিহাস এবং সভ্যতার ঐতিহ্য আছে এবং তারা একত্রে ভাবে তাদের সংস্কৃতিকে সংরক্ষণ করছে এবং বাইরের সংস্কৃতিকে বা অপসংস্কৃতিকে হতে নিজেদের রাষ্ট্রকে দূরে রাখছে। আঞ্চলিক নিরাপত্তা, প্রত্যেক মানুষের জীবনে যেমন নিরাপত্তা প্রয়োজন, প্রত্যেক রাষ্ট্রীয় জীবনে নিরাপত্তা প্রয়োজন। নিরাপত্তা আঞ্চলিক রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। এই আঞ্চলিকতার মাধ্যমে একই অঞ্চলের রাষ্ট্র হওয়ার কারণে বিভিন্ন রাষ্ট্র একত্রিত হয়ে যে নিজেদের মধ্যে যে শক্তির একতাবদ্ধতা তৈরি করে, সেই একতাবদ্ধ শক্তির কারণে অঞ্চল ভিত্তিক নিরাপত্তা জোরদার হয়। অন্য রাষ্ট্রসমূহ বা অন্য অঞ্চলের রাষ্ট্রসমূহ ওই অঞ্চলের কোন রাষ্ট্রের উপর আগ্রাসন করতে সবসময় ভয় থাকে এবং আঞ্চলিক রাষ্ট্রগুলো একজনের উপর আগ্রাসনের কারণে সবাই নিজের উপর আগ্রাসন হিসেবে বিবেচনা করে আগ্রাসী রাষ্ট্র প্রতিহত করার জন্য এগিয়ে আসে, যার কারণে আঞ্চলিক নিরাপত্তার কারণে আঞ্চলিকতা গড়ে উঠছে। রাজনৈতিক ঐক্যবদ্ধতা, একই অঞ্চলে রাষ্ট্র হওয়ার কারণে এই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্যবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে আঞ্চলিকতা গড়ে ওঠে। ঐতিহাসিক কারণ, আঞ্চলিকতা তো একই অঞ্চলের রাষ্ট্রগুলো নিয়ে। তো একটা অঞ্চলের আমরা যদি ধরি যে মনে করেন যে এই যে আমাদের উপমহাদেশ পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এদের যে ঐতিহাসিক অবস্থা ছিল সেই অবস্থা যদি আমরা তাকাই, দেখবো যে আমরা একসময় সবাই ব্রিটিশ কলোনির অধীনে ছিলাম। এইরকম প্রত্যেকটা অঞ্চলকে যে ঐতিহাসিক কারণ, যে একই অঞ্চলের রাষ্ট্রের তাদের ইতিহাস ঐতিহ্য একই রকমের হওয়ার কারণে নিজেদের ইতিহাসকে রক্ষা করার জন্য আঞ্চলিকতা গড়ে ওঠে। আঞ্চলিকতার বাধা সমূহ, আঞ্চলিকতা বাধা বিভিন্ন ভাবে হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ধর্মীয় বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির পার্থক্য, একই অঞ্চলের দেশ হয় প্রত্যেকটা দেশে একই রকমের ধর্মীয় লোক বসবাস করে, একই অঞ্চলে বিভিন্ন ধর্মের লোক থাকে। এই ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসের কারণে এক রাষ্ট্র সঙ্গে আরেক রাষ্ট্র বন্ধন সহজে তৈরি হয় না। ভাষাগত পার্থক্য, একই অঞ্চলের রাষ্ট্র, ইউরোপের রাষ্ট্রগুলো দেখা যায়, ইউরোপের যে ইউরোপীয় ইউনিয়নের কথা বলছি বা আমাদের এই সাবকন্টিনেন্টালের কথা বলছি, যে আমাদের একই অঞ্চলের রাষ্ট্র কিন্তু ভাষাগত অনেক পার্থক্য আছে।
মায়ানমারের ভাষা একরকম, আমাদের ভাষা একরকম, ইন্ডিয়ার ভাষা একরকম, পাকিস্তানের ভাষা একরকম। এই ভাষাগত পার্থক্যের কারণে যে আঞ্চলিকতা সহজে গড়ে ওঠে না। ঐতিহাসিক বা আন্তর্জাতিক বিভেদ, যে আন্তর্জাতিক বিভেদ বা ঐতিহাসিক কারণে যে বিভেদ গুলো আছে, সেই বিভেদের কারণে কিন্তু আঞ্চলিকতা সঠিকভাবে গড়ে ওঠে না। যেমন এই অঞ্চলের রাষ্ট্রসমূহের মধ্যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে ঐতিহাসিক এবং আন্তর্জাতিক বিভেদ বিরাজমান, যার কারণে কিন্তু সার্ক যে আঞ্চলিক সংগঠন, সেই আঞ্চলিক সংগঠন ওইভাবে তার অবদান এই অঞ্চলে রাখতে পারে না। একক শক্তির অনুপস্থিতি, বিশ্বকে রাজনীতিতে যখন স্নায়ুযুদ্ধের মাধ্যমে স্নায়ুযুদ্ধের পতন ঘটে বা সোভিয়েত ইউনিয়নের যে পতন ঘটে, পতনের পরে বিশ্ব এক কেন্দ্রিক শক্তিতে পরিণত হয়। এই এক কেন্দ্রিক শক্তির কারণে তাকে প্রতিহত করার জন্য বিভিন্ন অঞ্চলে ছোট বড় রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থে আঞ্চলিক সংগঠন গড়ে তুলছে। বর্তমান বিশ্বে এইরকম একক আধিপত্যবাদী রাষ্ট্র বা শক্তি না থাকার কারণে আঞ্চলিকতা গড়ে উঠছে না। উপ আঞ্চলিকতাবাদ, একই অঞ্চলের মধ্যে আলাদা বা কাছাকাছি, বেশি কাছাকাছি বা সীমান্ত লাগোয়া রাষ্ট্রগুলোর মধ্যে নতুন আরেকটা আঞ্চলিকতা জন্ম। যেমন আমরা যে বিবিআইএন নামে আমাদের হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপাল, এই সার্কের রাষ্ট্র, আমরা একটা সার্ক আঞ্চলিক সংগঠন, সেইখানে আবার এই চারটা দেশ মিলে আবার বিবিআইএন গঠন করছে। এরকম বিভিন্ন অঞ্চলে এরকম উপ আঞ্চলিকতাবাদের কারণে আঞ্চলিকতাবাদ বাধাপ্রাপ্ত হচ্ছে। সীমান্ত সমস্যা, সীমান্ত সমস্যা রাষ্ট্রগুলোর মধ্যে সব সময় আছে, যেটা আমাদের সঙ্গে হয়তো মায়ানমারের যে সীমান্ত সমস্যা, আমাদের বাংলাদেশের যে সীমান্ত সমস্যা ছিল, এখন আর সেই সীমান্ত সমস্যা নেই। মায়ানমার একসময় আমাদের সমুদ্র অঞ্চলে তার দাবি করেছিল, সেখান থেকে আমরা উঠেছি। আবার যদি চায়না বর্ডার দেখেন বা ইন্ডিয়ার বর্ডার দেখেন বা পাকিস্তানের বর্ডার দেখেন, কাশ্মীরকে নিয়ে যে সীমান্ত সমস্যা, এই সীমান্ত সমস্যার কারণে কিন্তু আঞ্চলিকতা সহজে গড়ে উঠছে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ, বর্তমান বিশ্বে এই সন্ত্রাস এবং জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। যে বিভিন্ন রাষ্ট্র, একই অঞ্চলের রাষ্ট্র, এক রাষ্ট্রের অনেক সন্ত্রাস বা জঙ্গিবাদের উত্থানের কারণে অন্য রাষ্ট্র সেই রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কোনো সংগঠনে গড়ে তুলতে অনুৎসাহিত বোধ করছে। অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে পার্থক্য, একই অঞ্চলের রাষ্ট্র হওয়ার কারণে প্রত্যেকটা রাষ্ট্রের এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে ব্যাপক পার্থক্য লক্ষ্য হয়েছে। কোনো কোনো দেশ অর্থনৈতিক ভাবে অনেক স্বাবলম্বী, আবার কোনো কোনো দেশ অর্থনৈতিক ভাবে দুর্বল। আবার অনেক দেশ আছে সামরিক ভাবে অনেক শক্তিশালী, অনেক দেশ হচ্ছে সামরিক ক্ষেত্রে অনেক দুর্বল। তো এইভাবে যে একই অঞ্চলের রাষ্ট্র, তার সঙ্গে আমি যে সংগঠনটা গড়ে তুলবো বা অন্যান্য রাষ্ট্রদের গড়ে তুলবো, সেই সংগঠন গড়ে তোলার কারণে তার অর্থনৈতিক চাপ এবং সামরিক চাপ পেয়ে অন্য রাষ্ট্রগুলো ভয় থাকে, যার কারণে সহজে আঞ্চলিকতা গড়ে ওঠে না। আঞ্চলিকতা বাধা সমূহ দূরীকরণের উপায়, ধর্মীয় বিশ্বাস ও আদর্শিক ঐক্যবদ্ধতা, যে বিশ্ব রাজনীতির বর্তমান যে অবস্থায়, সেখানে আঞ্চলিকতার আবেদন অনেক বেশি। এই আঞ্চলিকতা গড়ে ওঠার জন্য, গড়ে তোলার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে আঞ্চলিক শক্তিসমূহ বা ছোট ছোট রাষ্ট্রগুলো তাদের অবস্থান নিশ্চিত করতে পারে। তো এইখানে আঞ্চলিকতার এই বাধা সমূহ দূরীকরণের মাধ্যমে একটা অঞ্চলে সহজেই আঞ্চলিক সংগঠন গড়ে উঠতে পারে। ধর্মীয় বিশ্বাস ও আদর্শিক ঐক্যবদ্ধতা, জাতি, বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে নাই করে রাষ্ট্রীয় বন্ধনকে দৃঢ় করার মাধ্যমে আঞ্চলিকতা গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক ভাষা ব্যবহার, নিজেদের ভাষা নিজেদের কাছে থাকবে। আন্তর্জাতিক ভাবে বা আঞ্চলিক ভাবে যোগাযোগ করার জন্য আন্তর্জাতিক যে ভাষা, সেই ভাষার মাধ্যমে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আঞ্চলিকতা বাধা দূর করা যায়। ঐতিহাসিক বা আন্তর্জাতিক ঐক্যবদ্ধতা, যে ঐতিহাসিক কারণে যে ঐক্যবদ্ধতা ছিল বা আন্তর্জাতিক কারণে যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধতাকে দৃঢ় করতে হবে।
একক শক্তির প্রাধান্য, আঞ্চলিক যে একক শক্তির অভাব, সেই একক শক্তির ভয় থেকে নিজেদেরকে দূর রাখতে হবে। উপ আঞ্চলিকতা রোধ, একই অঞ্চলের রাষ্ট্রের মধ্যে আরো ছোট ছোট উপ আঞ্চলিকতা বন্ধ রাখতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে অনেক সমস্যা সহজ সমাধান সম্ভব। জঙ্গিবাদ ও সন্ত্রাসকে দৃঢ়ভাবে প্রতিরোধ করতে হবে, অর্থনৈতিক সামরিক ঐক্যবদ্ধতা নিয়ে আসতে হবে। এই বাধা সমূহগুলো দূর করার মাধ্যমে একটা অঞ্চলে খুব সহজেই আঞ্চলিকতা গড়ে উঠতে পারে। তো আমরা এতক্ষণ যে নয়া বিশ্ব ব্যবস্থা এবং আঞ্চলিকতা বা আন্তর্জাতিক রাজনীতির যে নয়া প্রবঞ্চ নিয়ে আমরা আলোচনা করলাম, সেই আলোচনার প্রেক্ষিতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা আমাকে কোশ্চেন করবেন salam.ju@gmail.com। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে আমার ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।